দীর্ঘদিন পরে আমার ছোট ভাই প্রফেসর মতিন তার সাথে দেখা হলো। তো উনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন সৈয়দ সালাউদ্দিন মেডিকেল কলেজে শিশু স্বাস্থ্য বিভাগে হেড এবং প্রফেসর হিসেবে। আজকে দুটো কথা বলবো শিশু স্বাস্থ্য নিয়ে এবং নিজেদের নিয়ে। কেমন আছেন? থ্যাংক ইউ দাদা, আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগছে। কারণ আপনি একই কোইন্সিডেন্টলি দৈবক্রমে আপনি আমার কলেজ স্কুলে পড়েছেন, প্লাস আমরা একই মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়েছিল। আজকে আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে দাদা। আমি তো আসলে আপনি শেষ ছিলাম, আপনি একসাথে আমরা কাজ করেছিলাম, আপনার আন্ডারে আমি ছিলাম। আমি সরকারি মেডিকেল কলেজে যখন আপনি কিছুদিন ওখানে কাজ করেছিলেন, তখন তো ভালো লাগতো, কারণ আপনার গাইডলাইনে আমরা চলতাম ভালো করে। আজকে এখানে আসার জন্য আপনি আপনার আসতে বলার সুযোগ করে দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আর প্রথমত আমি তো আসলে একই মেডিকেল কলেজে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাস করেছি। আমার শুরুটা হয়েছিল চিটংয়ে, কলেজ স্কুলে 1 বছর পড়েছিলাম। পরে ঢাকাতেই আসলে আমার জীবনযাপন, ঢাকাতেই বড় হওয়া, ঢাকাতেই আমার জন্ম। আমি ঢাকার ধানমন্ডি স্কুলে, গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়েছি, ঢাকা কলেজেও পড়েছি। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আর আমার পোস্ট গ্রাজুয়েশনটা হয়েছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তখন পিজি হাসপাতাল ছিল, পিজি হাসপাতালে আমার এমডি পেডিয়াট্রিক্স করেছিলাম আমি তখন। তারপর থেকে দীর্ঘদিন এই পেডিয়াট্রিক্সের সাথেই আমরা আছি, এখনো আমরা পেডিয়াট্রিক্স নিয়ে কাজ করছি। যার ফলে প্রতিদিন না কিছু অভিজ্ঞতা আমাদের হচ্ছে। রুগী দেখা একটা বিরাট অভিজ্ঞতা আমাদের। প্রতিদিন একটা মা কী ধরনের কথা বলে, কী ধরনের কথা জানতে চায়, প্রতিটা মানুষ কিন্তু আলাদা, এবং তাদের মানে সবাই যে লেভেল থেকে আসুক না কেন, প্রত্যেকের সচেতনতা অনেক বেড়ে গেছে এখন মানুষের। যার ফলে ভালো লাগে দেখতে এগুলো। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার আপনার সম্পর্কে কিছু কথা বলার সুযোগ করেছে। আরেকটা কথা বলতে চাই আমি, আমি একই মেডিকেল কলেজে পড়ার সুবাদে আমার এক রুমমেট ছিল, একই রনি স্যারের আন্ডারে একই রুমে থাকতো ওরা। ওখানে কিন্তু আমি দেখতাম লালাকে, আমি তখন থেকে পছন্দ করতাম। অত্যন্ত ডিসিপ্লিন এবং অত্যন্ত রুটিন মাফিক চলা একটা মানুষ, অত্যন্ত সিরিয়াস ছিল লেখাপড়ার ব্যাপারে। এবং আমি যখন ওখানে রুমে যেতাম দেখতাম উনি শুয়ে শুয়ে হলে একটা বই নিয়ে পড়ছে। তো আমার এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। উনি খুব ওয়েল ড্রেস থাকতো, সুন্দর থাকতো, ফিটফাট থাকতো, দেখতে চমৎকার লাগতো। আমার এই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। ধন্যবাদ ছোট ভাই প্রফেসর মতিন। আসলে আমাদের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে 1959 কলেজের স্কুল চিটাগং কলেজ, তারপরে মেডিকেল কলেজ, যেখানে আমাদের পরিচয় বলছিলেন। তো একজন ভালো বন্ধু, কথা না বললেই জীবনটা কিভাবে শুরু হলো না বললে বোধহয় হলো না। আমার এক বন্ধু ছিল, ফার্স্ট বয় ছিল, মাসুদ। ও যেভাবে চলতো মা বলতো তুমি ওর সাথেই থাকবা, ওর পড়াশোনা হবে। আমি 2 থেকে 10-এর মধ্যে থাকতাম, বিকজ অফ হিস অ্যাসোসিয়েশন। ও কি করে না করে সেগুলো ফলো করতাম আমি। এটা আমার এটাতে, এই আপলিফটিং এ কিছুটা ওই বয়সে উপকার হয়েছে। সাবসিকুয়েন্টলি আমি কিছুটা ওকে আপলিফট করেছি, অর্থাৎ একজন ভালো বন্ধুর সাথে শুধু এই এই অন্য কিছু নয়, এই যে একটা বিজ্ঞানের এবং এই ভালো করে গড়ে ওঠার যে একটা সুযোগ, এটা আমি স্বীকার করব। তারপরে মেডিকেল কলেজে গিয়েছি। এর আগে তেমন ডিস্টিংটিভ কিছু ছিল না, লেখাপড়ায় মাঝাও করেছে, তেমন অনেক ভালো সেরকমও নয়। কিন্তু মেট্রিকে এসএসসি তে যেটা বলে 5টা লেটার পেয়ে গিয়েছিলাম। গ্রুপে স্ট্যান্ড করেছিলাম, একটা গ্রুপে বোধহয় শিল্পকলা বিভাগে বোধহয় একটা 8 ছিলাম। তারপরে ডিস্টিংটিভ তেমন কিছু হয়নি। হঠাৎ করে কেমন করে জানি ওই যে ওসমানী মেডিকেল কলেজে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে গেলাম, বাকিগুলি কোনো রকমে এটা ওটা করে পাশ করা। এফসিপিএস করতে যেয়ে বিধান আইপিজিএমআর এ একজন স্যারের সাথে দেখা হয়েছিল, প্রফেসর এমকিউ কে তালুকদার। ওনাকে দেখলাম, উনি বসে বসে একটা জার্নাল এডিট করতে শুরু করলেন। এটা বোধহয় 80 দশকের মাঝামাঝি কিংবা শেষের দিকে। আমি ইন্সপায়ার্ড ফিল করলাম, যেটা দেখে আমিও একটুখানি একটা জার্নাল এডিট করতে শুরু করেছি। ওনারটা ছিল আমাদের পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের জার্নাল, বিপিএ বিজিসিএস নামে। পরবর্তীতে আমরা একটা পিডিয়াট্রিক নেফ্রোলজি একটা জার্নাল শুরু করলাম বাংলাদেশে 2016 সাল থেকে। সেটা এস্টাবলিশড আছে, আমি এডিটর ইন চিফ ছিলাম। এখন এটা ওয়াল্টার ক্লুয়াসের সাথে একটা মাল্টিন্যাশনাল সাইটের সাথে করা আছে, ট্যাগ করা আছে, সারা বিশ্বের মানুষ এটা দেখতে পায়। 7টা বই লিখেছি এবং এগুলো দেখেছি হলে এমআর খান স্যারকে লিখতে বসে আমাদেরকে, সিনিয়রদের বলতে তোমরা বসে বসে একটা ছোট্ট স্যারে বেসিক্যালি পায়োনিয়ার এই বিষয়ে। তো আমরা এগুলি করে করে আমরা সেই নেফ্রোলজির একটা জেনারেল পিডিয়াট্রিক্স এর উপরে 4-5টা একটা ক্লিনিক্যাল মেথড সব মিলে বাচ্চার মায়েদের জন্য সব মিলিয়ে আমরা এগুলো করে ফেলছি। বইগুলো লিখতে যে মানুষের লাভ কি হয়েছে ক্ষতি কি হয়েছে জানি না, তবে লাভ একটু যে আমরা আমেরিকান বিজ্ঞানটুকু ওখানে যে ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিদিন, সেগুলোকে আমরা 3 বছরের মাথায় এনে একটা জায়গায় জড়ো করে দেই
এগুলো এদেশের স্বাস্থ্য চিকিৎসায় বাচ্চাদের সুস্বাস্থ্য এবং চিকিৎসাতে চলে যাচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। ওই বিশ্বাসে আমরা করে আপডেটিংও থাকা যায়। তো সব মিলিয়ে আমাদের আই ওয়েব ওপেনিং সর্ট অফ থিংস, ভালো জিনিসগুলি সম্পর্কে এবার যদি আমাদের ছোট ভাই মতিন, আপনি যদি আপনার দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আসলে আপনি একটা বড় জায়গায় কাজ করছেন, এটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। সেখানে আপনি শিক্ষকতা করতে গিয়ে অনেক কিছু আমি দেখেছি। আপনার অল্প সময়ের মধ্যেও কিন্তু আপনি অনেকগুলো বই বের করে ফেলেছেন, এবং সেগুলো কিন্তু যারা শিক্ষা জীবনে আসবে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু উপকার হবে। যার ফলে আমিও দেখেছি আপনার কতগুলো বই ভালো লাগে আমার। এবং আপনি তো প্রায় আপডেট করেন, প্রায় বইগুলো আপডেট করেন। আপনার তো যাদেরকে নিয়ে আপনার বিচরণ ছিল তারা বেসিক্যালি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টস। আমাদের ওখানে আসলে পোস্ট গ্রাজুয়েশন, আমাদের ওখানে হচ্ছে মানে এমবিবিএস কোর্সের জন্য আমাদের মানে শিক্ষকতা করতে হয়। শিক্ষকতা করতে গেলে যেগুলো যেগুলো ভালো মনে পড়ে আমার, এখনকার ছেলেপেলেগুলো তার ছোট না, মানে অনেক বেশি বোঝে। আমরা যেমন শুরু করতাম একটা নির্দিষ্ট সময় লেখাপড়া করতে পারতাম, মানে করার সুযোগ ছিল। তো এখন আপনার সুযোগ কিন্তু অবিরত, একদম বিরাট সুযোগ। এখন ছেলেপেলে হাতে মোবাইল থাকলে এটাকে যদি প্রপারলি তারা ইউজ করে, অনেক প্রতি মুহূর্তে ওরা লেখাপড়া শিখতে পারে। তা আমি দেখলাম যে ওই ছেলেপেলেগুলো অনেক আপডেটেড ছিল। এবং আমরা লেকচার নিতে যে আমরা যে বলতাম, আমি সবসময় একটা কথা বলতাম যে তোমরা যত বেশি রুগী দেখবে, আমরা দেখতাম যে যেসব বাচ্চাগুলো রুগী দেখতো খুব বেশি করে সিরিয়াসলি ওয়ার্ডে গিয়ে গিয়ে, আমাদের সরকারি হাসপাতালের একটা সুযোগ হচ্ছে যে প্রচুর পরিমাণ রুগী আসে। এক একটা বেডে দেখা যাবে 2-3টা রুগী আসে যায় যখন ইমার্জেন্সি হয়। যার ফলে রুগী দেখার মানে কোনো স্বল্পতা কারণ রুগী ছিল না, প্রত্যেকে খুব রুগী দেখার সুযোগ পেয়ে। এবং যারা আমাদের ছাত্রছাত্রীকে যে অ্যাডভাইসগুলো আমরা করতাম রাউন্ডের সময়, বন্যার সময়, তাদেরকে বলতাম রুগী দেখো। এবং আমি দেখেছি আমাদের যারা এসএনএইচআর মেডিকেল অফিসার ছিল, তারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বের হয়ে আসছে, শুধুমাত্র রুগী দেখার কারণে। কারণ রুগী দেখলে আপনি জিনিসটা শিখলেন এবং পড়াটা সাপোর্ট দিবে আপনাকে, তারপরে ইজিলি আপনি বেরিয়ে আসতে পারেন। আসলে শিশু স্বাস্থ্যের ব্যাপক পরিবর্তন হয়েছে, ইভলিউশন যদি বলেন 50 কিংবা 60 দশকের আগে যেখানে ছিল বিশ্বের যে পরিমাণ শিশু ছিল সেটা অ্যারাউন্ড 70s, সেটা ছিল অ্যারাউন্ড কত 1.4 বিলিয়ন, সেটা এখন 2 বিলিয়ন। খুব যে বাচ্চা বেড়েছে তা নয়, তবে স্বাস্থ্য ব্যবস্থার এই উন্নতি হয়েছে। তখন শিশু মৃত্যু হার অনেক বেশি ছিল, আন্ডার 5 মর্টালিটি ছিল 140 জন আউট অফ 1000 লাইভ বার্থ, সেটা এখন এসে ঠেকেছে 38 পার 1000 লাইভ বার্থ। টোটাল অ্যানুয়াল ডেথ অনেক কমেছে। তখন ইনফেকশাস ডিজিজগুলি, ডায়রিয়া, নিউমোনিয়া তেমন ভালো ব্যবস্থাপনা ছিল না, এবং অন্য সংক্রামক ব্যাধি হুপিং কাফ বা মিজেলস সহ যে ওই কারেন্টলি যেটা হয়েছে নিউনাটাল ডেথটা বেশি দেখা যাচ্ছে, 45% ডেথ এখানে আমাদের বেশি হচ্ছে। পাশাপাশি এখন কিছু এই টিকাদান যে যে পদ্ধতি চালু হয়েছে 1974-এ, ইপিআই প্রোগ্রাম আমাদের এখানে আছে, অত্যন্ত সফল একটা প্রোগ্রাম। 94% চিলড্রেন অফ দিস কান্ট্রি দে আর ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম। এবং গাভি যেটা বলেন আপনার যে এমডিজি গোল, সেখানে গাভিয়ান অ্যালায়েন্স ওখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং আইএমসিআই ইন্টিগ্রেটেড চাইল্ডহুড ম্যানেজমেন্ট অফ ইনফেকশন ডিজিজ সমস্ত কিছু মিলিয়ে ডেথের রেট অনেক কমে গিয়েছে। নিকো কেয়ার নিওনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালু হয়েছে 1916 থেকে, এবং এটা এখন ব্যাপক একটা বিষয়, শিশু মৃত্যু কন্ট্রোলের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। ডেসপাইট এভরিথিং স্টিল দেয়ার আর সাম কনসার্ন যে নিওনাটাল ডেথ এখন কত 20 পার 1000 লাইভ বার্থ, এবং টোটাল ইনফ্যান্ট মর্টালিটি যদি বলেন 30, তাহলে বাকিগুলো আদার ডিজিজকে ওখানে লাগবে, স্ট্রেস লাগবে। ইনফ্যান্ট ফিডিং এটা যদি বলেন 6 মাস থেকে 3 বছরে টোটাল ক্যালোরি ডেফিসিয়েন্সিটাকে ইনটেক কিন্তু ওভাবে হচ্ছে না, অর্থাৎ এখানে সচেতনতার অভাব রয়েছে আর নলেজ গ্যাপ, নট ফিনান্সিয়াল। তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে পর্যাপ্ত বাচ্চাদেরকে সবগুলি খাবারের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা ব্যালেন্স ডায়েট সম্পর্কে আমাদেরকে সবসময় করতে হবে, এনশিওর করার জন্য ব্যবস্থা নিতে হবে, এবং ভেজিটেবল, মিনারেলস সহ, পানি সহ সবগুলি খাবারের একটা সমন্বয় ঘটাতে হবে। অর্থাৎ এখনো কিন্তু 70% বাচ্চা প্লেন্টি অফ ফুড থাকার পরও কিছুটা স্টপ করছে বলে গ্লোবাল ডাটা, 30% অ্যাপ্রোপ্রিয়েটলি খাওয়ানো হচ্ছে বলে, তার ফলে কিছু স্টান্টিং হয়েছে, সো ওয়েস্টিংও আছে। সো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং ইনফেকশাস ডিজিজগুলির পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ওবিসিটি, 20% অফ দ্য সিটি চিলড্রেন হ্যাজ ওবিসিটি, গ্রামও এটা 8% এসে দাঁড়িয়েছে,
এবং সিকেডি যেগুলো ট্রিটেবল, কিছুটা ট্রিটেবল বা ডিফিকাল্ট টু ট্রিট, এগুলোর ম্যানেজমেন্ট কিন্তু সারা ইয়েতে দেশব্যাপীভাবে হয় না। ডায়ালিসিস সেন্টার কিংবা ওই ট্রান্সপ্লান্টের ফ্যাসিলিটি এগুলো অনেক দূর। এইটুকু আগাতে হবে, এটাকে আমাদেরকে হাতের নাগালে আনতে হবে। তো ডায়াবেটিস কিন্তু এখনো ওভাবে যে কিছু নাই সেটা বলা যাবে না। তাই ওখানেও আমাদেরকে ওবেসিটি, ডায়াবেটিস এবং আদার নন কমিউনিকেবল ডিজিজ, রিনাল ডিজিজ, এগুলো হাইপারটেনশন, ব্লাড প্রেশার মাপতে হবে এবং এগুলো ট্রিট করতে হবে। এবার এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন আর কি। ধরুন আমি একটা জিনিস আমরা ফেস করি, সেটা বাচ্চা রুগী দেখতে গিয়ে বাবা মার প্রথম কনসার্ন হচ্ছে বাচ্চা খাচ্ছে না। অথচ আমরা হয়তো ওজন মাপলাম, ওদের হাইট মাপলাম, সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ভালো আছে, কিন্তু বাবা মা মনে করে না আমার খাচ্ছে না। আমি যখন জিজ্ঞেস করি বেশি কি খাচ্ছে না, তাকে বলে ভাত খেতে চায় না। তো ভাত তো খুব বেশি প্রয়োজনীয় জিনিসটা, যদি বাচ্চা মাছ মাংস ডিম টুম খেতে পারে, একটা বাচ্চা 2টা ডিম খেলো অসুবিধা নাই তো, মাছের টুকরা বেশি খেলো, এ থেকে বাচ্চার গ্রোথ হবে, কারণ প্রোটিনের খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে বাচ্চাদের জন্য। আমাদের যেমন বড়দের যে প্রোটিন যতটুকু দরকার, তার সাথে অনেক বেশি প্রোটিন দরকার বাচ্চাদের। হ্যাঁ, বাচ্চারা কিন্তু আর খাওয়ানোর জন্য আমি যেটা বলি, বাবা মাকে খুব উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা অনেক সময় খাওয়ার সময় মোবাইল দিচ্ছি কিংবা আপনার টিভি চালাই দিচ্ছি তাদের খাওয়াতে থেকে, এতে করে হয় কি বাচ্চার মায়ের সাথে ইন্টারাকশনটা হয় না, র্যাপোর্টটা হয় না। আপনি কোনো রকম, এটাকে আমরা এক ধরনের ব্রাইবিং বলি, মানে আপনি টিভি দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন, এটা ব্রাইবিং হয়। এটা না করে, আর খুব দীর্ঘ সময় না, 15 থেকে 20 মিনিট চেষ্টা করবে। 20 মিনিটের মধ্যে যদি খাওয়া শেষ করতে পারে, না পারে আপনি আস্তে করে খুব ভদ্রভাবে খাওয়াটা সরিয়ে ফেলেন। আমি যদি বাচ্চা 3, 4, 5 বছর হয়, ওদেরকে বলবেন যে আমরা ঘড়ির কাঁটা এখান থেকে এখানে আসলে আমরা খাওয়াটা সরিয়ে ফেলবো। এই জন্য আর খাওয়ার সময় কখনোই আমরা জোর দিই মোবাইল কিংবা আপনার টিভি অন না করে। আর সবচেয়ে ভালো হয় পার্টিসিপেটরি, মানে সবাই মিলে একসাথে খেতে বসলো, তাহলে কিন্তু বাচ্চা ডিফারেন্ট জিনিসগুলো শিখে। আর বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নিজে খাওয়ানোর অভ্যাস করতে হবে। মানে আমরা দেখা যায় এখন 8, 10 বছর বাচ্চাকে মা বাবা খাইয়ে দিচ্ছে, সেটা থেকে তার ডিপেন্ডেন্সি হলো না, সে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। যার ফলে তাকে কিন্তু তার মতো করে স্বতঃস্ফূর্তভাবে বড় করার সুযোগ করে যাবে পরিবেশের মাধ্যমে। এবং সেটা কিন্তু ওই ভালো পরিবেশ পেলে অবশ্যই সে দেখবেন যে অনেক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তো আসে। আপনি যখন তাকে ডিপেন্ডেন্ট করে তৈরি করবেন, তাতে করে হবে না। যেমন ক্লাস মানে 7 7 পড়ে, হয়তো বাবা মা কাপড় চোপড়, স্কুলের বইপত্র গুছিয়ে দিচ্ছে, এটা ঠিক না। ওকে বলে দেন তোমার কাপড় চোপড় কিংবা তোমার স্কুল ড্রেসগুলো কিংবা তোমার খাওয়া ইয়েগুলো, বইপত্রগুলো তুমি তোমার মতো করে তৈরি করবে। তাতে করে বাচ্চারা অনেক লাভবান হবে এবং বাচ্চারা সিদ্ধান্ত নিতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। কারেন্টলি ফোকাস হবে আপনার চাইল্ড ডেথ কমানো, যেটা আমাদের ছোট ভাই বললেন। এটার পাশাপাশি নিউমোনিয়া ডেথ এখনো কিন্তু 20% অফ দি আন্ডার 5 ডেথের জন্য রেসপন্সিবল। এটার অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন আছে, ম্যানেজমেন্ট আছে, সেটা আপনাকে নিতে হবে। ওরাল অ্যান্টিবায়োটিক যখন আপনার এই শ্বাসটা ওরকম দ্রুত নয়, ওই ফার্স্ট সিভিয়ার নিউমোনিয়া ডেফিনিশন মিট করে না, যখন সিভিয়ার নিউমোনিয়া হয়েছে আপনাকে ইনজেকশন দিতে হবে, বেশি খারাপ হলে হাসপাতাল দিতে হবে, তাহলে ওই ডেথগুলো আমরা ওখানে প্রিভেন্ট করে ফেলতে পারবো, টিকা দিব। আর ডায়রিয়া আনাতে এখনো 8 থেকে 10% ডেথ সারা বিশ্বে, বাংলাদেশ সহ বাচ্চাদের প্রাণহানির কারণ। তাহলে পরে এটার চিকিৎসা ওআরএস খাওয়ানো, জিঙ্ক দেওয়া, এবং সাথে যদি এক্সট্রা ইন্টেস্টিনাল ইনফেকশন থাকে ওটাকে ট্রিট করা, তাহলে পরে এখানে ডায়রিয়াল ডেথ কমে যাবে। এবং এই দুটো প্লাস হিডেন যে আছে, আপনার অপুষ্টি আছে, যেটা বললাম 70% বাচ্চা একটুখানি ইয়েতে আছে, ওইখানে সচেতনতা, মাকে বারবার কথা বলা এবং বিভিন্নভাবে এটাকে এনশিওর করে, টাকা পয়সার জন্য খেতে পারবে সেই দিনগুলো এখন আর নাই। এটা বুদ্ধি এবং নলেজের ব্যাপার। ফিউচার ডাইরেক্টিভ হলো আমাদের জন্য সামনে করণীয় হলো যে যে পুষ্টি এবং বিজ্ঞান, মোটা হওয়া কোনো সুস্বাস্থ্য পুষ্টি হতে পারে না। নলেজ বেস সোসাইটি এবং ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্ট লাইফ, হার্ড ওয়ার্কিং নেশন, তাতে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, বাচ্চার যে শিশু স্বাস্থ্যের যে যত্ন, সেটা অনেক বেশি হবে। এতে এগুলো এই জিনিসগুলো করলে কিন্তু ন্যাশনাল পভার্টি রিডাকশনে হয়। বিজ্ঞান থাকলে গরিব কিভাবে থাকে, এবং সৎ পথে যেটা ওখানে অভাব থাকে না। সুতরাং এটাও আছে। এবার যদি আপনি রিটায়ারমেন্ট নিয়ে আমাদের ভাই যদি ছোট ভাই যদি কিছু বলেন আর কি, আমার রিটায়ারমেন্ট নিয়ে আপনার কি মতামত, যে এটাকে আমাদের প্রফেশনাল একটা সুযোগ আছে কি, আমরা যেহেতু ঠিক পুরোপুরি রিটায়ারমেন্ট আমরা এনজয় করি না, এই জন্য যে আমাদের রুগী দেখার সুযোগ থাকে। আমরা যদি আল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, আমরা রুগী দেখে একটু সময় পাচ্ছি। আমরা রুগী দেখা শুধু যে আমাদের মানে চেম্বারে যাচ্ছি শুধু মানে আর্নিং এর জন্য না, আমাদের সাথে রুগীদের সাথে ভালো সম্পর্ক হয়, বাবা মা নানা রকম কথা বলে, সেটা কিন্তু আমরা শিখি। আমরা যেমন ওনাদেরকে বলতে পারি, ওরা কিন্তু আমাদের তাদের অভিজ্ঞতা বলে। একই পরিবার কিংবা ডিফারেন্ট পরিবার, ডিফারেন্ট রকম ভ্যালুস থাকে কিংবা চিন্তা থাকে,
ওদেরকে যদি আপনি ওদের মতো করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি কিংবা বোঝাতে পারি, তাহলে কিন্তু লাভ বেশি হয়। কারণ একটা বাচ্চা, আমি যে বলি সব মাকে, যে মনে করেন একটা বাচ্চা 3 মাস বয়স যখন ছিল সে খাচ্ছে ঠিক মতো, বুকের দুধ খাচ্ছে, যখন সে বড় হচ্ছে, যখন সে ধরেন বছর খানেক হয়, তখন তো স্যার স্বাধীনতা ভোগ করা শুরু করে, তখন কিন্তু সে খাওয়াটাকে এনজয় করে না। সে তখন আশেপাশে জিনিস দেখতে থাকে, মানে খেলার জিনিস দেখে, এটা দেখে ওইটা দেখে, তার ডাইভার্সন হয়ে যায়। অর্থাৎ তাকে কিন্তু তার মতো করে দেখতে হবে, আপনি আপনার মতো করে ওকে ইম্পোজ করতে পারবেন না। আর মানে কখনো উদ্বিগ্নতার কারণ হবে না তার না খাওয়াটা। একটা বাচ্চা যদি খেলে, দৌড়ায়, কাউকে দেখে যে সে খুশি হয়, ওর বয়সী মানুষ বাচ্চা দেখলে যদি ইন্টারাক্ট করার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবে বাচ্চা ডেভেলপমেন্ট ভালো আছে। আমরা দুটা কথা বলি, গ্রোথ এবং ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের উপর জোর দিতে হবে, এবং বাচ্চাদেরকে যত বেশি আপনি এক্সপোজ করবেন ছোটবেলা থেকে, আমরা বলি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, 5 বছর পর্যন্ত বাচ্চা যত বেশি এক্সপোজ হবে, বাচ্চার তত বেশি মানসিক শক্তি বাড়বে, বুদ্ধিমত্তা বাড়বে, এবং তারা অনেক বেশি দেখবেন চলমান হবে পৃথিবীর জন্য। সেটাই, আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। মানুষ 60s, 70s and 80s, 90s, ইভেন সেঞ্চুরি পর্যন্ত তাদের প্রোডাক্টিভিটির স্বাক্ষর রেখে যাচ্ছে। এটা আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি। আমরা অনেক প্রতিষ্ঠিত মানুষকে দেখি, তাদের যে প্রতিষ্ঠার সময়টা হয়েছে 60-এর তাদের বয়স যখন 60, 70 কিংবা আরো বেশি 100। অর্থাৎ যতদিন আপনি বেঁচে আছেন ততদিন কাজ করবেন। এবং ওই যে অর্থের কথা, অর্থ আসলে কিছু লাগে, কিন্তু এটা লাগার একটা লিমিট আছে। একটা লিমিটের পরে এটা আর লাগে না। তাহলে কি লাগে? মানুষের ভালো থাকা লাগে, এবং অন্য মানুষকে যে ভালো রাখার যে পদ্ধতি, এটা তত্ত্ব কথা নয়, এটা হলো আসলেই এর কথা, যে এইগুলি করলে আপনি বিখ্যাত হবেন, কিংবা আপনি আরেকজনের হলো সুবিধাই করলেন। এটা হলো দীর্ঘদিন একখানে কাজ করতে করতে এই যে আপনার শরীরটা ভালো থাকে। আপনি যে রিটায়ার্ড লাইফে মানুষের নানা রকম অসুখ বিসুখ হয়, নন কমিউনিকেবল ডিজিজগুলি বেশি হয়, এবং অ্যাক্টিভ লাইফে কিন্তু এটা কম হয়। কারণ কিছু মেডিটেটরস রিলিজ হয় অ্যাক্টিভিটিসের সাথে, সেই মেডিটেটরসগুলো মানুষকে সুস্থ রাখতে হেল্প করে। এবার আপনি বলেন যে আমি আজকে আপনাকে দেখে অনেক উজ্জীবিত, ভালো লাগছে। কারণ অনেকদিন পরে আপনার এত চেনা মানুষ, আপনি আমার অনেক বছর চেনা, তো আজকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো। আপনাকে দেখে মনে হয় না আমার জীবন চলা উচিত আরো সুন্দর করে। এটা খুবই গুরুত্বপূর্ণ দাদা, খুব গুরুত্বপূর্ণ এগুলো। কি কি পেলেন আর কি কি পেলেন না, অনেক পাওয়া হচ্ছে। সাধারণ মানুষের ডিমান্ড আমাদের কাছে খুব সামান্য, এত সামান্য যে একটা বাচ্চা দেখে দুটো সুন্দর করে কথা বললে এত খুশি হয়। এর চেয়ে আর এই কি আপনি আশা করেন? আমাদের বন্ধুরা যারা পিডিয়াট্রিশিয়ান, আমাদের যারা সাবজেক্টে নেফ্রোলজি, পিডিয়াট্রিক নেফ্রোলজি যারা করেছে, ছাত্ররা আছে, প্লাস রোগীর বাবারা, প্যারেন্টসরা আছে, সবার সাথে অনেক সুন্দর সময় কেটেছে। এবং একটুক যে যতখানি হয়েছে, এটুকুর পিছনে তাদের একটা বিশাল ভূমিকা আছে। যারা আসতে এখানে এতটুকু কিছুটা অনেক মানুষের হেল্প করেছে, এমনি এমনি কোথাও যাওয়া যায় না। সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের সাথে ভালোবাসা, যাদের জন্য আরো জীবন সুন্দর হবে, সামনে আরো অনেক কাজ করার সুযোগ থাকতে পারে। আমরা রোগীদেরকে আমরা লার্নিং অবজেক্ট মনে করি, ওরা ওরা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আর রোগীদের ধরেন পেশেন্টটা থেকে বাচ্চা, আমরা আসলে শিশু বলতে বুঝাই যে আমরা এত বড় শিশু মনে করতে গেলে আমরা আসলে 18 বছর পর্যন্ত বাচ্চা দেখি। কারণ যখন পর্যন্ত 18 বছর পর্যন্ত আসলে শিশু বলা হয়, এই জন্য আমরা শিশু বিশেষজ্ঞ অনেকে বাবা মনে করে ছোট ছোট বাচ্চাদের কথা বলে। আসলে আমরা আমাদের পরিধিটা একটু বেশি, 18 বছর পর্যন্ত আমরা বাচ্চা দেখি, এবং বাচ্চাদেরকে পরামর্শ দিয়ে চিকিৎসা দিয়ে করি আমরা। এবং আমরা একটা সুন্দর বাচ্চাদেরকে বলবো যে ফুড হ্যাবিটগুলো, যেমন ধরেন জাঙ্ক ফুড খায় অনেকে। এই জাঙ্ক ফুডের অসুবিধা হচ্ছে যে কিছু কিছু ফ্যাট থাকে, ওটা বলে ট্রান্স ফ্যাট। ওই ফ্যাটগুলো যখন শরীরে জমে, ওগুলো আপনার মানে মাথায় যেখানে যে জমে, সেখানে দেখা যায় মানুষের বাচ্চা কগনিটিভ ফাংশন, মানে চিন্তা করার ক্ষমতা কমে যায়। ওই জন্য এই খাবারগুলো থেকে যত বিরত থাকা যায় ভালো। কারণ বিকজ আপনি কোনো কনফেকশনে গেলে দেখবেন যে একটা বিস্কিট অনেকদিন ধরে আছে, এই বিস্কিট নষ্ট হয় না, কারণ ওই ট্রান্স ফ্যাটের জন্য নষ্ট হয় না। এই জন্য বাচ্চাদেরকে বেকারি বেস কিংবা ধরেন জাঙ্ক ফুড বেস খাওয়াগুলো না দেয় ভালো। কারণ ওগুলো টেস্ট মজা লাগে, ওই জন্য ওরা একবার যে খেয়ে ফেলতে শুরু করে, তাহলে দেখা যায় আপনি ভাত খাওয়াতে শুরু পারবেন না। আমি বললাম যে একটু আগে প্রোটিন ইম্পর্টেন্ট, ফ্যাট ইম্পর্টেন্ট বাচ্চার জন্য, আমরা ওদিকে জোর দেবো। আর বাবা মাকে একটা কথা আমি সবসময় বলি, উদ্বিগ্ন হবেন না। বাচ্চাকে দেখে কখনো উদ্বিগ্ন হবেন, বাচ্চাকে খুশি রাখবেন, এবং যতটুকু পরে হাসি খুশি নিয়ে আপনার বড় হবেন। বাবা মা বাচ্চার সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, ঝগড়াঝাটি করবেন না, দেখবেন বাচ্চা সুস্থ পরিবেশে বড় হোক। আমরা সেজন্য চাইবো যে বাচ্চা একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা বড় হবে। আমরা আজকে আমরা মনে হয় আমরা অনেকগুলি কথা বলে ফেলেছি। এতে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অশেষ। ধন্যবাদ আমাদের ছোট ভাই মতিন এখানে এসে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমাদের যারা শিশু স্বাস্থ্যের মানুষ আছেন, পিডিয়াট্রিশিয়ানস,
পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট দীর্ঘদিন যাদের সাথে একসাথে চলেছি, তাদের সঙ্গ এবং প্যারেন্টসরা, যে বাবা মায়ের অভিভাবকরা, যাদের সাথে আমাদের সবসময় যে একটা ইন্টারাকশন, এবং শিশুরা যারা আমাদেরকে এখানে আসতে থাকতে দিয়েছে, তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ সকলকে। আর দাদা আসলে মানে আমাদের এই মেডিকেল সায়েন্সে, বিশেষ করে পেডিয়াট্রিক নেফ্রোলজিতে দাদার অনেক কন্ট্রিবিউশন আছে। অনেকগুলো অল্প সময়ের মধ্যে অনেক ভালো ভালো কিছু বই তৈরি করেছে, যার ফলে এগুলো থেকে বাচ্চারা শিখতে পারছেন। এবং উনি তো দেখে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি সমস্যায় বাচ্চারা ছেলেপেলেরা পোস্ট গ্রাজুয়েশনে ফেস করে, সেটার উপর ভিত্তি করে ওনার বইগুলো তৈরি হচ্ছে, যার ফলে এটা সিনপসিসের মতো হয় কিন্তু ইনফরমেশন থাকে অনেক বেশি। থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।